দিন পরে আসলে ক্লাস নিচ্ছি আমি। আমি একটু অসুস্থ ছিলাম। আজকে একটু অসুস্থ। সো একটু সমস্যা হতে পারে। আমার গলার ভয়েস হয়তো একটু আপস ডাউন করতে পারে। যাই হোক, তো আমরা অলমোস্ট মনে হয় ১ মান্থ হয়ে গেছে ক্লাস নিয়েছি আমি। সো স্মল ইন্টেস্টাইন শেষ করেছি। আজকে আমরা লার্জ ইন্টেস্টাইন পড়বো আরকি। তো লার্জ ইন্টেস্টাইনে বেশি একটা বড় না। আমি মোটামুটি যেসব ইম্পর্টেন্ট জিনিস লাগে এক্সামে বা পরীক্ষায় ওগুলার উপরই জোর দিচ্ছি এবং ওগুলাই বলবো। তো আ যাই হোক আমরা শুরু করে ফেলি। খামাখা সময় নষ্ট করে লাভ নেই। সরি। সো প্রথমে আমরা আসি যে আমাদের স্মল ইন্টেস্টাইনে ৩টা পার্ট ছিল। একটা হচ্ছে ডিউডেনাম, জেজুনাম এবং আইলিয়াম। ডিউডেনাম আমরা পড়েছি হচ্ছে ডিউডেনাম, স্প্লিন, প্যানক্রিয়াস একটা আইটেমের পার্ট। তো আমরা তখন পড়েছিলাম। আর বাকি মেসেন্ট্রির মধ্যে পড়েছি আমরা হচ্ছে জেজুনাম এবং আইলিয়াম। তো সবগুলোই মোটামুটি হেল্প করে হচ্ছে ডাইজেশনে। আজকে আমরা পড়বো হচ্ছে লার্জ ইন্টেস্টাইন। তো লার্জ ইন্টেস্টাইনে যাবার আগে ফার্স্টে আমরা জেনে নিই অ্যাকচুয়ালি লার্জ ইন্টেস্টাইনের ফাংশন কি কি। লার্জ ইন্টেস্টাইন হেল্পস ইন অ্যাবজর্পশন অফ ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইট। তো আমাদের বডিতে যে ওয়াটার এবং ইলেকট্রোলাইট আছে সেগুলোর মেইন অ্যাবজর্পশন কিন্তু হচ্ছে এই লার্জ ইন্টেস্টাইনে। এবং এটার সাথে কিছু কি করবে, কিছু স্টোর আনডাইজেস্টেড ম্যাটেরিয়ালগুলো আছে সেগুলোকে স্টোর করবে আনটিল এক্সপেল ফ্রম দ্য বডি অ্যাজ আ ফিসিস। ওকে, সো মেইনলি হচ্ছে এই দুটাই হচ্ছে লার্জ ইন্টেস্টাইনের ফাংশন। এগুলা তোমরা ডিটেইল পড়বা বায়োকেমিস্ট্রিতে। এনিওয়ে, লেন্থ লেন্থ হচ্ছে লার্জ ইন্টেস্টাইন সবচেয়ে বড়, সবচেয়ে বড় না, লার্জ ইন্টেস্টাইন অনেক বড়। ইটস অ্যারাউন্ড 1.5 মিটার অথবা আমরা 6 ফিট। এবং এটা এক্সটেনশন করে হচ্ছে ইলিওসিক্যাল জাংশন থেকে শুরু করে মিউকোকিউটাস জাংশন অফ দ্য অ্যানাল ক্যানেল বা আপ টু পেকটিনেট লাইন পর্যন্ত। সো যে ছবিটা দেখা যাচ্ছে আমাদের যে লার্জ ইন্টেস্টাইন তা অলমোস্ট এরকম থাকে আমাদের বডিতে, এবং এর ভিতরে যে দেখা যাচ্ছে সেটা হচ্ছে মেসেন্ট্রি বা স্মল ইন্টেস্টাইনের পার্ট। এখন এই যে এই ছবিটা এখানে মোটামুটি সবগুলা পার্ট দেখা যাচ্ছে লার্জ ইন্টেস্টাইনের। এই যে দেখো প্রথমেই যে পার্টটা শুরু করছে, আই হোপ আমার কার্সার দেখা যাচ্ছে। সো এই যে শুরু হবে হচ্ছে সিকাম দিয়ে। সিকামের সাথে ছোট্ট করে একটা ওয়ার্ম লাইক যে স্ট্রাকচার থাকবে সেটা হচ্ছে অ্যাপেন্ডিক্স। দেন উপরের দিকে যে উঠছে এটা হচ্ছে অ্যাসেন্ডিং কোলন। এই যে হরাইজন্টাল থাকে ট্রানভার্স কোলন, দেন ডিসেন্ডিং কোলন, দেন সিগময়েড কোলন, রেকটাম অ্যান্ড অ্যানাল ক্যানেল। এই পুরাটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইনের পার্ট। যদিও আইটেমে অ্যানাল ক্যানেল অ্যান্ড রেকটাম হচ্ছে সেপারেট একটা আইটেম। সো আমি আজকে রেকটাম অ্যান্ড অ্যানাল ক্যানেল আলোচনা করব না, কারণ তাহলে অনেক বেশি হবে। আপাতত আজকে সিগময়েড কোলন এই পর্যন্ত এসে শেষ হবে। সো তেমন বেশি কিছু জিনিস নেই। এখন আসি, যেহেতু লার্জ ইন্টেস্টাইনের এতগুলা স্ট্রাকচার, সো সবগুলো আমাদের লেন্থ ওয়াইজ মনে রাখতে হবে। প্রথম কোয়েশ্চেনটাই করা হয় হচ্ছে লেন্থ নিয়ে, যে আচ্ছা এই যে বললা এগুলার লেন্থ কোনটার কত। সিকাম অ্যারাউন্ড 6 সেন্টিমিটারের মতো। এবং সিকাম হচ্ছে এমন একটা পার্ট যেটার হচ্ছে ব্রেডের থেকে লেন্থ কম। ইউজুয়ালি আমাদের বডিতে যত স্ট্রাকচার আছে সবগুলোর হচ্ছে লেন্থ বেশি ব্রেডের তুলনায়, কিন্তু সিকাম হচ্ছে এমন একটা স্ট্রাকচার, এক্সেপশনাল বলা চলে, যেটার হচ্ছে ব্রেড লেন্থের থেকে বেশি হচ্ছে। এবং আরো সামনে ব্রেইন আই বলে গেলে পাবা আর একটা স্ট্রাকচার। যাই হোক, এখন এই যে অ্যাসেন্ডিং সিকাম ছিল 6 সেন্টিমিটার ইন লেন্থ, আর অ্যাপেন্ডিক্স হচ্ছে এটা 2 সেন্টিমিটার থেকে শুরু করে 20 সেন্টিমিটার পর্যন্ত লেন্থ হতে পারে। অ্যাসেন্ডিং কোলন হচ্ছে অ্যাবাউট 15 সেন্টিমিটার, ট্রানভার্স কোলন হচ্ছে 50 সেন্টিমিটার, 50। ডিসেন্ডিং কোলন হচ্ছে 25 সেন্টিমিটার, অ্যান্ড সিগময়েড কোলন হচ্ছে 40 সেন্টিমিটার। রেকটাম হচ্ছে 12 সেন্টিমিটার এবং অ্যানাল ক্যানাল হচ্ছে 3.8 সেন্টিমিটার। সো লেন্থ ইজ ইম্পর্টেন্ট, এগুলা জানতে হবে। এর আরেকটা কারণ কি, আমরা যখন অ্যানাটমিক্যাল পজিশনে ধরবো ভিসেরাটাকে, এই লেন্থের হিসাব অনুযায়ী ধরতে হবে, না হলে অ্যানাটমিক্যাল পজিশনটা ঠিক হবে না, এবং তখনও কিন্তু সেম কোয়েশ্চেনটা আসবে, লেন্থ বলো। কারণ যদি তুমি অ্যাসেন্ডিং কোলনের জায়গায় বেশি ধরো আর ডিসেন্ডিং এর জায়গায় কম ধরো, তাহলে বোঝা যাচ্ছে যে তোমার লেন্থের আইডিয়া নাই।
কোলনের, তখনই কোয়েশ্চেন আসবে ঠিক আছে এখন লেন্থ বলো। সো কোয়েশ্চেন কিন্তু অনেকভাবে আসতে পারে ভাইভাতে, এই কারণে লেন্থ ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং আমরা ধরবো ঠিক লেন্থ অনুযায়ী, যে সিকাম 6 সেন্টিমিটার অল্প হবে, আর অ্যাপেন্ডিক্সও খুবই ছোট, এটা আসলে কিছু নাই। দেন হচ্ছে অ্যাসেন্ডিং কোলন 15 সেন্টিমিটার, ট্রানভার্স কোলন সবচেয়ে বড় 50 সেন্টিমিটার, ডিসেন্ডিং কোলন 25 সেন্টিমিটার, একটু ছোট কিন্তু অ্যাসেন্ডিং কোলনের থেকে বড়। আবার সিগময়েড কোলন হচ্ছে 40 সেন্টিমিটার, যেটা অনেকখানি বড় বাট ট্রানভার্স কোলনের থেকে একটু ছোট হবে। সো এই জন্য লেন্থ ইজ ইম্পর্টেন্ট, যাতে আমরা পরীক্ষার সময় প্রপার ওয়েতে বা পরীক্ষার সময় বা যে কোনো মানে পজিশন ধরার সময়, অ্যানাটমিক্যাল পজিশন ধরার সময় ঠিকভাবে ধরতে পারি। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন আসি লার্জ ইন্টেস্টাইনের কিছু কার্ডিনাল ফিচার্স বলি আমরা, অথবা ইম্পর্টেন্ট ফিচার্স আছে যেগুলার জন্য লার্জ ইন্টেস্টাইন আলাদা। এই ফিচারগুলো লার্জ ইন্টেস্টাইনে থাকবে। এই তিনটা ফিচার হচ্ছে, ফার্স্ট হচ্ছে টেনিয়া কোলাই, সেকেন্ড হচ্ছে স্যাকুলেশন অ্যান্ড হস্ট্রেশন, আর থার্ড হচ্ছে এপিন্ডিসিস এপিপ্লোইকা। ঠিক আছে, নামগুলো একটু কঠিন বাট বারবার পড়লে হয়ে যাবে। সো 3 ধরনের ফিচার আমরা পাবো লার্জ ইন্টেস্টাইনে, যেগুলোকে অ্যাকচুয়ালি কার্ডিনাল ফিচার্স বলা হয়। এক হচ্ছে টেনিয়া কোলাই, স্যাকুলেশন আর হস্ট্রেশন, আর হচ্ছে এপিন্ডিসিস এপিপ্লোইকা। ওকে, এই 3 ধরনের ফিচার হচ্ছে পাওয়া যাবে। এখন এই যে 3টা নাম বললাম, 3টা নাম জানলে হবে না, কোনটা অ্যাকচুয়ালি কি সেটাও জানতে হবে আমাদের। এখন যেহেতু এখানে ভিসেরা নাই বা ওভাবে করে ছবিতে দেখানো একটু ডিফিকাল্ট, তারপরেও এই ছবিতে হালকা বোঝা যাচ্ছে, আমি এক্সপ্লেইন করছি। তো টেনিয়া কোলাই, টেনিয়া কোলাই জিনিসটা কি, একটু আগেই বললো যে আমাদের যে লার্জ ইন্টেস্টাইনটা আছে এটা অলমোস্ট অ্যাবাউট 6 ফিটের মতো, আর টেনিয়া কোলাই হচ্ছে কিছু লংগিটিউডিনাল ব্যান্ড লাইক স্ট্রাকচার বা থিক ব্যান্ড বলা হয়। এই ছবিতেই মাঝখানে জায়গাটাকে সরি মাঝখানে জায়গাটাকে দেখানো হচ্ছে যে ঠিক একটা স্ট্রাকচার ব্যান্ড লাইক, এটাকে বোঝরা টেনিয়া কোলাই। সো এরকম একটা থিক ব্যান্ড আছে যেটা কিনা যে লংগিটিউডিনাল মাসেল লেয়ার থাকে গাটের, সেই মাসেলটা থেকে তৈরি হচ্ছে এই থিক ব্যান্ড, এবং এটার লেন্থ হচ্ছে অ্যারাউন্ড 4 ফিটের মতো, যদিও লার্জ ইন্টেস্টাইন 6 ফিট। এবং 3 ধরনের টেনিয়া কোলাই দেখা যায়, একটা হচ্ছে টেনিয়া লিবেরা, একটা হচ্ছে টেনিয়া মেসোকোলিকা অ্যান্ড টেনিয়া ওমেন্টালিস। 3 ধরনের টেনিয়া কোলাই দেখা যাবে, টেনিয়া লিবেরা, টেনিয়া মেসোকোলিকা এবং টেনিয়া ওমেন্টালিস। এবং এই তিনটার ইম্পর্টেন্স কি, এই তিনটার ডিরেকশন তোমার ভার্টিক্যাল কোলন যেগুলা সেগুলাতে একরকম থাকে, আর ট্রানভার্স কোলনে বা হরাইজন্টালি একরকম থাকে। আমি এত ডিটেইলস এখানে লিখিনি বাট তোমাদের দত্ততে আছে, তোমরা অবশ্যই পড়বে। সো সরি, সো যদি এখন দেখি যে কিভাবে থাকে টেনিয়া কোলাইটা। টেনিয়া কোলাইটা যদি ভার্টিক্যাল কোলন আমরা বলি, যেমন ধরো অ্যাসেন্ডিং কোলন বা ডিসেন্ডিং কোলন, এগুলোতে থাকবে কি, টেনিয়া লিবেরাটা থাকবে হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস বরাবর, ঠিক আছে, আর টেনিয়া মেসোকোলিকা থাকবে পোস্টেরো মিডিয়াল সারফেস বরাবর, এবং টেনিয়া ওমেন্টালিস থাকবে পোস্টেরো ল্যাটারাল সারফেস বরাবর। মানে ভার্টিক্যাল কোলনে এভাবে এই ডিরেকশনে থাকবে, কিন্তু যখন এটা ট্রানভার্স কোলনে চলে যাবে তখন কি হবে, টেনিয়ার যে লিবেরা যেটা অ্যান্টেরিয়র সারফেসে ছিল সেটা চলে যাবে হচ্ছে নিচের দিকে, মানে ইনফেরিয়র সারফেসে। মেসোকোলিকা পোস্টেরিয়র মিডিয়াল থেকে চলে যাবে হচ্ছে পোস্টেরিয়র সারফেসে, আর সরি টেনিয়া ওমেন্টালিস চলে যাবে হচ্ছে অ্যান্টেরো সুপিরিয়র সারফেসে। সো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, এটা জিজ্ঞেস করে এবং এটা একটু ইম্পর্টেন্টও, যে কোন ডিরেকশনে টেনিয়া কোলাইগুলা থাকে, ভিসরাতে অনেক সময় দেখে জিজ্ঞেস করে, এই জন্য জানা দরকার বা জেনে রাখা ভালো। আর আরেকটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে টেনিয়া কোলাইগুলা কিন্তু সিকামে অথবা রেকটাম অ্যানাল ক্যানেলে থাকবে না, এটা আপ টু সিগময়েড কোলন পর্যন্তই হচ্ছে দেখা যাবে। সো টেনিয়া কোলাই প্রথমটা গেল। এখন আসি হোয়াট ইজ সেকুলেশন বা হস্ট্রেশন। প্রথমেই বলে নিলাম যে আমাদের লার্জ যে গার্ডটা 6 ফিট, কিন্তু টেনিয়া গুলাই হচ্ছে 4 ফিট। সো এখানে কি বলছে লাইনটা, আর প্রেজেন্ট ওয়্যার টেনিয়া কোলাই এক্সিস্ট, মানে স্যাকুলেশন বা হস্ট্রেশন সেখানেই দেখা যাবে যেখানে টেনিয়া কোলাই থাকে। এখন টেনিয়া কোলাই তো 4 ফিট, 4 ফিটের কোনো একটা জিনিসের মধ্যে তুমি যদি 6 ফিট ইন্টেস্টাইনকে আমরা ঢুকাই তাহলে কি হবে, জিনিসটা একটু
এটাকে আমি সুন্দর ভাষায় কি করে বলবো, ফোল্ড ফোল্ড হয়ে যাবে, রাইট? ফোল্ড ফোল্ড হয়ে যাবে। এই যে ফোল্ড ফোল্ড যে জায়গাগুলা হচ্ছে বা এই যে ফোল্ডিং সৃষ্টি হচ্ছে, এগুলাকেই বলা হয় হস্ট্রেশন বা স্যাকুলেশন। সো এই সেম অ্যাজ টেনিয়া কোলাই যেখানে যেখানে থাকবে লার্জ গাটের, ঠিক সেখানে সেখানে স্যাকুলেশন থাকবে। তার মানে রেকটাম অ্যানাল ক্যানেলও থাকবে না, আবার সিকামেও কিন্তু টেনিয়া কোলাই এবং স্যাকুলেশন কোনোটাই থাকবে না। সো এটারও মেকানিজম তোমরা আই থিঙ্ক ফিজিওলজিতে পড়বা, সো তখন আরো কনসেপশনটা ক্লিয়ার হবে। অ্যানাটমির জন্য জাস্ট এই সামান্য মানে বেসিক জিনিসগুলো জানলেই হবে যে কোনটা অ্যাকচুয়ালি মানে কি বলে। আর লাস্টে আসে হচ্ছে এপেন্ডিসিস এপিপ্লোইকা। তোমার এপেন্ডিসিস এপিপ্লোইকা হচ্ছে কিছুই না, এখানে কিছু পাউচের মতো সৃষ্টি হবে এই লার্জ গাটে, তখন সেখানে ফ্যাট জমা হয়। সো এপেন্ডিসিস এপিপ্লোইকা হচ্ছে দিস পেরিটোনিয়াল পাউচেস কন্টেইনিং ফ্যাট। এবং এই যে বললাম এই মোটামুটি এই সবগুলা কার্ডিনাল ফিচারই তোমার সিকামে থাকে না, অ্যাপেন্ডিক্সে থাকে না, এবং রেকটামে, অ্যানাল ক্যানেলে তো অবশ্যই থাকবে না, রেকটামে থাকে না। সো এটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ লার্জ ইন্টেস্টাইনের সেকেন্ড কোয়েশ্চেনই ভাইভাতে বা যে ভাইভাতে আসবে হচ্ছে এটাই যে কি কি কার্ডিনাল ফিচার আছে, এবং তখনই এক বাক্যে বলতে মানে এক সেন্টেন্সে বলতে হবে যে টেনিয়া কোলাই, স্যাকুলেশন অর হস্ট্রেশন এবং এপেন্ডিসিস এপিপ্লোইকা। এবং তখনই জিজ্ঞেস করবে আচ্ছা তাহলে টেনিয়া কোলাই জিনিসটা কি। সিম্পল, কিছু থিক ব্যান্ড যেটা হচ্ছে লঙ্গিচুডানাল মাসেলের থেকে তৈরি হচ্ছে, সেটাই টেনিয়া কোলাই। 3 ধরনের আছে এবং এগুলা 4 ফিট। হোয়াট ইজ স্যাকুলেশন অর হস্ট্রেশন? যখনই টেনিয়া কোলাইগুলাকে 6 ফিটের 4 ফিটের মধ্যে যখন 6 ফিট লার্জ সার্কিট ঢুকানো লাগে, তখন কি হবে, কিছু ফোল্ডিং বা ব্যাগ লাইক পাউচ লাইক স্ট্রাকচার সৃষ্টি হয়। সরি, সেটাই হচ্ছে স্যাকুলেশন অর হস্ট্রেশন। এবং থার্ড কি, এপেন্ডিসিস এপিপ্লোইকা। জিনিসগুলা কি, এটা হচ্ছে পেরিটোনিয়াল পাউচেস, যেটা কি করে সেটা হচ্ছে ফ্যাট কন্টেইন করে, এবং এগুলো সবগুলোই হচ্ছে অ্যাবসেন্ট থাকে সিকাম, অ্যাপেন্ডিক্স এবং রেকটামে। সো আপাতত এটুকু হচ্ছে কার্ডিনাল ফিচার। দেন আমরা আমাদের নেক্সট স্লাইডে যাচ্ছি। আমি বারবার আগে সরি বলে নিচ্ছি, যেহেতু আমার ঠান্ডা, গলায় খুশখুশ করে, এই জন্য কথা বলতে আমার আজকে অনেক কাশি আসবে। সো আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট, এটা তোমাদেরকে একটু বুঝতে হবে। এনিওয়ে, সো আমরা স্মল ইন্টেস্টাইনে দুটো পার্থক্য পড়েছিলাম, একটা হচ্ছে ডিউডেনামের সাথে জেজুনাম এন্ড আইলিয়ামের পার্থক্য, আরেকটা পড়েছিলাম জেজুনাম এবং আইলিয়ামে এই দুটার পার্থক্য। আর এখন আমরা এখানে পড়বো হচ্ছে যে লার্জ ইন্টেস্টাইনের সাথে স্মল ইন্টেস্টাইনের বেসিক পার্থক্য কি কি। প্রথমেই মেইন পার্থক্য একটা, সেটা হচ্ছে গিয়ে লেন্থ। আমরা দেখছি যে স্মল ইন্টেস্টাইন ইজ মোর ইন লেন্থ দেন লার্জ ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইন ছিল অ্যাবাউট 6.5 মিটার্স, যেখানে লার্জ ইন্টেস্টাইন হচ্ছে মাত্র 1.5 মিটার। এবং স্মল ইন্টেস্টাইন কি, তোমার ন্যারোয়ার হবে এবং মোর মুভেবল এক্সেপ্ট দ্য ডিউডেনাম পার্ট, কিন্তু লার্জ ইন্টেস্টাইন হচ্ছে গিয়ে ওয়াইডার এবং মোর ফিক্সড কম্পারেটিভলি স্মল ইন্টেস্টাইন। এখন স্পেশাল ফিচারের মধ্যে কি আছে, স্মল ইন্টেস্টাইনে তোমার সার্কুলার ফোলস ছিল, মনে আছে কিনা তোমাদের, আমরা পড়েছিলাম সার্কুলার ফোলস ছিল। কিন্তু লার্জ ইন্টেস্টাইনের স্পেশাল ফিচার, যেটা আমরা একটু আগে পড়ে আসলাম, যে 3 ধরনের স্পেশাল ফিচার অথবা আমরা বলতে পারি কার্ডিনাল ফিচার আছে, টেনিয়া কোলাই, স্যাকুলেশন অর হস্ট্রেশন এন্ড এপেন্ডিসিস এপিপ্লোইকা। সো এটা হচ্ছে স্পেশাল ফিচার অফ লার্জ ইন্টেস্টাইন, এটাই লার্জ ইন্টেস্টাইনকে আলাদা করে বাকি ইন্টেস্টাইনের পার্ট থেকে। তারপরে স্মল ইন্টেস্টাইনে আমরা ইন্টেরিয়রে পড়েছিলাম কি, ভিলাই, ওখানে ভিলাই প্রেজেন্ট ছিল, এক্সেপ্ট পিয়ার প্যাচেসের ছিল না আর কি। এবং লার্জ ইন্টেস্টাইনে তোমার ভিলাই থাকে না, অ্যাটলিস্ট পোস্টনাটাল লাইফে থাকে না, তার আগে থাকে, পরে ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। তারপরে আসি কি, ক্রিপস অফ লিভার কোহন বা ইন্টেস্টিনাল যে গ্ল্যান্ড, সেটা হচ্ছে দুটাতেই থাকবে, স্মল ইন্টেস্টাইনও থাকবে এবং লার্জ ইন্টেস্টাইনও থাকবে। কিন্তু স্মল ইন্টেস্টাইনে এগুলো হচ্ছে লাইন বাই অ্যাবজর্পটিভ সেলস, গবলেট সেল অ্যান্ড প্যানেট সেল, যেখানে লার্জ ইন্টেস্টাইনে হচ্ছে এই ক্রিপসগুলো একটু লঙ্গার হবে, নিউমেরাস হবে, এবং এখানে মেইনলি থাকে হচ্ছে গবলেট সেল। এখন আসো লিম্ফেটিক ফলিকেলে, মনে আছে কিনা স্মল ইন্টেস্টাইন আমরা পড়েছিলাম পিয়ার্স প্যাচেস। পিয়ার্স প্যাচেস কি ছিল, তোমার সলিটারি ফলিকেল গুলা
অ্যাগ্রিগেটেড হয়ে তোমার পিয়ার্স প্যাচেস ফর্ম করে, স্পেশালি আইলিয়ামের দিকে বেশি থাকে। কিন্তু লার্জ গাটে আমরা পিয়ার্স প্যাচেস পাবো না, আমরা এখানে সিঙ্গেল মানে সলিটারি ফলিকেলস আর কি পুরাটা জুড়ে থাকবে। আর আর্টারি সাপ্লাই স্মল গাট হচ্ছে ভাসা রেক্টা এবং লার্জ গাট হচ্ছে বাই ভাসা লঙ্গা অ্যান্ড ভাসা ব্রেভিয়া দিয়ে হচ্ছে। সো মোটামুটি এগুলাই হচ্ছে স্মল অ্যান্ড লার্জ ইন্টেস্টাইনের মানে পার্থক্য। এগুলা খুবই সিম্পল পার্থক্য ভাবে করে অ্যাকচুয়ালি মুখস্থ করলে ভুলে যাবা। সো একটুখানি বুঝে বুঝে পড়লে ইটস ভেরি ইজি টু রিমেম্বার, এত কঠিন কিছু না। আমি একটা সেকেন্ড একটু পানি খেয়ে নিই, দেন আমি আবার সিকাম থেকে স্টার্ট করছি। সো থ্যাংক ইউ। সো এখন আসো সিকাম। সিকাম আমি বলেছিলাম যে সিকাম হচ্ছে একটা স্পেশাল মানে ফিচার হচ্ছে কি, এটা লেন্থ ব্রেডের থেকে কম। লেন্থ হচ্ছে 6 সেন্টিমিটার এবং ব্রেথ হচ্ছে বেশি 7.5 সেন্টিমিটার। এটা একটা এক্সেপশনাল ফিচার। সো এটা কিছুই না, দেখো একটা ব্রড ব্লাইন্ড পাউচ। কারণ দেখো এটা এক পাশে হচ্ছে গিয়ে বন্ধ থাকে, সো এটা ব্রড ব্লাইন্ড পাউচ। এবং দ্য প্রক্সিমাল পার্ট অফ দ্য লার্জ গাট ওয়্যার ইট মিটস দ্য স্মল ইন্টেস্টাইন অ্যাট ইলিওসিকাল জাংশন। সো বেসিক্যালি স্মল ইন্টেস্টাইন এর ইলিওসিকাল যে জাংশনটা, এক পাশে আইলিয়াম থাকে আর সিকাম স্টার্ট হচ্ছে, এবং এটা রাইট ইলিয়াক ফোসাই থাকে। এবং দেখো about 2.5 centimeter to this the verniform appendix opens into the medial aspect. This is very important verniform appendix এর জন্য, যে এটা কোথায় থাকে, এটা হচ্ছে ওপেন করে on the medial aspect। বেসিক্যালি এটা থাকবে হচ্ছে পোস্টেরো মিডিয়ালি, এবং ইট ইজ ওয়ান অফ দ্য অ্যানাটমিক্যাল পজিশন, যেটা দেখে আমরা বুঝতে পারি যে মানে লার্জ ইন্টেস্টাইনের অ্যানাটমিক্যাল পজিশনটাকে ডিসাইড করি আমরা। এখন দেখো এখানে আর কি আছে, আর্টারি সাপ্লাই, এটা ইনফিরিয়র ডিভিশন অফ ইলিওকোলিক আর্টারি, ভেনাস ড্রেনেজ, সেম ইলিওকোলিক ভেনে গিয়ে ড্রেন করবে, দেন সেখান থেকে যাবে হচ্ছে সুপিরিয়র মেসেন্ট্রিক ভেনে। এবং নার্ভ সাপ্লাই কি, বাই সিম্প্যাথেটিক বাই সুপিরিয়র মেসেন্ট্রিক প্লেক্সাস অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক বাই ভেগাস নার্ভ। এখন আসি, এখানে আরেকটা অরিফিস থাকে, একটা হচ্ছে ইলিওসিকাল অরিফিস, উইচ ইজ আ বিট ইম্পর্টেন্ট, যেহেতু ইলিয়াম আর সিকামের মাঝখানের এই অরিফিসটা, এটা হচ্ছে সিচুয়েটেড ইন দ্য পোস্টেরিয়র মিডিয়াল ওয়াল অফ দ্য সিকাম অ্যাট দ্য জাংশন উইথ দ্য অ্যাসেন্ডিং কোলন। এবং এই অরিফিস ইজ গার্ডেড বাই ভালভ কনসিস্টিং অফ আপার অ্যান্ড লোয়ার লিপস। এবং দিস লিপস মিটস মিডিয়ালি অ্যান্ড ল্যাটারালি টু ফর্ম রিজেস কল দ্য ফ্রেনুলা অফ দ্য valve, and it regulates the flow of the content from ileum to cecum and prevents regurgitation of cecal contents in the ileum. জাস্ট তেমন কিছু না, জাস্ট জানার জন্য জেনে রাখা এবং একটু পড়ে রাখা উচিত, বলা যায় না, অনেক সময় জিজ্ঞেস করতে পারে। সো পোস্টার মিডিয়ালের সিকামের পোস্টার মিডিয়াল ওয়ালে এই অরিফিসটা থাকে। এটার মেইন কাজ হচ্ছে কি, যাতে আইলিয়াম থেকে যে কন্টেন্টটুকু সিকামে যাচ্ছে, যাতে সেটা হচ্ছে ব্যাকফ্লো করে আবার পেছন দিকে না যায়। সো মেইনলি এটার কাজ, এই জন্য এখানে একটা তোমার ভালভ থাকে, যেটা হচ্ছে কাজ হচ্ছে এটাকে মেইনটেইন করা। এখন আসি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস অফ দিস লার্জ গার্ড বলতে পারো, ভার্নিফর্ম অ্যাপেন্ডিক্স। কারণ এটার সাথে ক্লিনিক্যাল একটা পার্ট জড়িত, দ্যাটস ওয়াই ইট ইজ সো ইম্পর্টেন্ট। এবং এখান থেকে অনেক কোয়েশ্চেন করে, এবং এটা ইম্পর্টেন্ট শুধু যে এখনকার জন্য তা না, ইভেন থার্ড ইয়ার সার্জারির একটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট, বাট একটা কমন ডিজিজের সাথে জড়িত হয়, সেটা হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস। হয়তো তোমাদের মধ্যে অনেকেরই অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন অ্যাপেন্ডিসাইটিস ছিল এবং তাদের অপারেশন হয়েছে। সো এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং এবং মজার। এখন যদি ভালোভাবে, মানে ভালোভাবে না, এখন যদি আর কি, এটা হচ্ছে ইন্টারেস্টিং পার্ট। অ্যানাটমি তো এমনিতে আসলে পড়া বুঝা একটু বোরিং ফিল হয়, কিন্তু যখনই কোনো ক্লিনিক্যাল বা প্র্যাকটিক্যালের সাথে হচ্ছে গিয়ে কোরিলেট করা যায়, তখন সেটা আসলে অনেক ইন্টারেস্টিং মনে হয়। সো এখন আসি, সো ভার্নিফর্ম অ্যাপেন্ডিক্স যেহেতু পড়ছি এবং যেহেতু এটা রিলেটেড টু একটা ডিজিজ, যেটা অনেকেই শুনে আছো এবং অনেকের হয়তো হয়েছে, সো ইটস ভেরি আই থিঙ্ক এটা ইন্টারেস্টিং মনে হবে। যাই হোক, তো জিনিসটা কি, আমরা আগে আসি অ্যাপেন্ডিক্স জিনিসটা কি। A narrow worm-like tubular diverticulum which arises from the posteromedial wall of the cecum. So আমি একটু আগেই বলেছিলাম সিকামে যে পোস্টেরোমিডিয়াল ওয়াল থেকে
তোমার অ্যাপেন্ডিক্সটা থাকে, এবং এটা দেখে আসলে আমরা অ্যানাটমিক্যাল পজিশনও ধরি, যেখানে অ্যাপেন্ডিক্সটা তোমার হচ্ছে ডিরেক্টেড টু পোস্টেরিয়র মিডিয়ালি। ওকে, সো ইট ইজ, এই জন্য একটা ইম্পর্টেন্ট এই ডিরেকশনটা পোস্টেরিয়র মিডিয়াল ওয়াল। এবং জিনিসটা দেখে মনে হচ্ছে একটা ন্যারো ওয়ার্ম লাইক, সবাই যেন ওয়ার্ম মানে কি কেঁচোর মতো বা একটা এরকম দেখতে, সো এই জন্য এটাকে বলছে ন্যারো ওয়ার্ম লাইক টিউবুলার ডাইভার্টিকুলাম। এবং এটা কি দ্বারা সাসপেন্ডেড থাকে? মেসো অ্যাপেন্ডিক্স দ্বারা সাসপেন্ডেড থাকে। এবং অলরেডি বলছে এটার লেন্থ হচ্ছে 2 সেন্টিমিটার থেকে 20 সেন্টিমিটার, এবং অ্যাভারেজ 9 সেন্টিমিটার থাকে। এবং অ্যাপেন্ডিক্স প্রেজেন্ট হয় হচ্ছে কি থাকে, অ্যাপেন্ডিক্সের একটা বেস থাকে, একটা বডি থাকে, এবং একটা টিপ থাকে। ঠিক আছে, একটা বেস, একটা বডি এবং একটা টিপ। এবং দেখে দেখে বোঝা যাচ্ছে যে বেস যেটা, সেটা হচ্ছে অ্যাটাচ থাকে হচ্ছে ওয়ালের সাথে। এবং এখানে একটা ইন্টারেস্টিং এবং এটা খুবই ইম্পর্টেন্ট লাইন, যে লাস্ট লাইনটা আমি এখন পড়বো, সেটা হচ্ছে অল টেনিয়া অফ দ্য সিকাম কনভার্জেস টু দ্য বেস উইচ সার্ভ অ্যাজ আ গাইড ফর দ্য আইডেন্টিফিকেশন অফ দ্য অ্যাপেন্ডিক্স। এটা খুবই একটা ইম্পর্টেন্ট লাইন। এর মানে হচ্ছে টেনিয়া কোলাইয়ের যে ডিরেকশনটা থাকবে, সেটা বেসিক্যালি তোমার অ্যাপেন্ডিক্স আইডেন্টিফাই করতে হেল্প করে। মানে যে সবগুলো টেনিয়াকুলাই সিকামের দিকে কনভার্জ হয়ে এই অ্যাপেন্ডিক্সের দিক বরাবরই ডিরেক্ট করে। ঠিক আছে, এখন কোয়েশ্চেন করতে পারো যে কেন, কিভাবে করে, মানে বা মনে হবে। আর এটার সবসময় আমি যখন অ্যাপেন্ডিক্স পড়াই, আমার মানে যখন স্টুডেন্টকে লাইফ পড়াই, তখন আমি আমার নিজের যে ইন্টার্নশিপের সময় একটা গল্প সেটা আমি বলি। যেহেতু এটা ওই ইন্টারাকশন ক্লাস না, এই জন্য একটু সমস্যা। যখন আমি বলি গল্প, তখন দেখা যায় যে স্টুডেন্টের সাথে একটা ইন্টারাকশন হয় এবং ওরা কোয়েশ্চেন করে এবং মজা পায়। সো গল্পটা আমি একটু পরে বলছি, তার আগে আমি অ্যাপেন্ডিক্সটা শেষ করে দেন আমি গল্পটাই যাব। সো এটা খুবই ভেরি ইম্পর্টেন্ট লাইন, যে অল টেনিয়া অফ দ্য সিকাম কনভার্জেস টু দ্য বেস। তার মানে হচ্ছে টেনিয়া কোলাইগুলা বেসিক্যালি সবগুলা বেইজের দিকে হচ্ছে গিয়ে ডিরেকশন থাকে। এবং আসলে যখন কোনো আমরা অ্যাপেন্ডিক্সের অপারেশন করতে যাই, অ্যাপেন্ডিসেক্টমি করতে যাই, দেন সেক্ষেত্রে কি হয়, আমরা এই ডিরেকশনটা দেখে আমরা বেসটা চিনি, আর বেসটা আইডেন্টিফাই করলেই আমরা অ্যাপেন্ডিক্সটাকে খুঁজে পাই। ওকে, দেন আসি টাইপস। কি কি টাইপস আছে অ্যাপেন্ডিক্সের? অ্যাপেন্ডিক্সের কিছু টাইপ থাকে, যেমন দেখো সাবসিকাল অ্যান্ড প্যারাকোলিক টাইপ, যেটা হচ্ছে 11 o'clock। এই সবগুলা কিন্তু ক্লকওয়াইজ তোমাদের মানে ডিরেকশন বলা হচ্ছে, ক্লকওয়াইজ কিভাবে করে থাকে সাবসিকাল এবং প্যারাকোলিক। সরি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে 11 o'clock থাকবে। দেখো রেট্রোসিকাল এন্ড রেট্রোকোলিক, সাবসিকাল মাত্র 2% ক্ষেত্রে প্রেজেন্ট থাকবে, এটা এত কমন না। তারপরে দেখো রেট্রোসিকাল এন্ড রেট্রোকোলিক, এটা হচ্ছে 12 o'clock বরাবর থাকে, একদম ঘড়ির কাঁটা যেরকম 12 o'clock থাকে একই জায়গায় সেরকম থাকবে। এবং বেসিক্যালি এটা হচ্ছে সবচেয়ে বেশি কমনেস্ট অ্যাপেন্ডিক্স যেটা পাওয়া যায়, এটা হচ্ছে অ্যারাউন্ড 60% ক্ষেত্রে প্রেজেন্ট থাকে। দেন দেখো স্প্লেনিক টাইপ, যেটা হচ্ছে 2 o'clock পজিশনে থাকবে এবং এটা 1 to 2% পাওয়া যায়। দেন আছে হচ্ছে প্রমোন্টরিক টাইপ, সেটা হচ্ছে 3 o'clock, সেটাও ভেরি রেয়ার। তারপর হচ্ছে পেলভিক টাইপ, সেটা হচ্ছে মোর দ্যান 30% থাকে। মিডইঙ্গুইনাল 6 o'clock, এটাও খুবই রেয়ার। তারপরে এছাড়াও কিছু আছে ইকটোপিক, দ্যাট মিনস যেই কয়েকটা পজিশন পড়ছে বাইরে যে কোনো জায়গায় থাকতে পারে। এখন যদি দেখো এই যে রেট্রোসিকাল, তারপরে ছবিতে দেখা যাচ্ছে যে দেখো নিচের দিকে হচ্ছে সাবসিকাল, এখানে দেখো এই পাশে পেলভিক আছে, এখানে প্রমোন্টরিক, তারপরে পোস্ট আইলিয়াল, প্রি আইলিয়াল, প্যারা প্যারাসিকাল। সো এরকম ক্লকওয়াইজ পজিশনে এভাবে করে থাকে। এটা জাস্ট জেনে রাখার জন্য, মানে কোনটা কি কি টাইপ আছে এবং কোন টাইপ কমনেস্ট, এখান থেকে এই কোয়েশ্চেন ইউজুয়ালি করে থাকে। সরি, এখন আসি আর্টারি সাপ্লাই। অ্যাপেন্ডিক্সের আর্টারি সাপ্লাইও একটু ইম্পর্টেন্ট। বেসিক্যালি এক লাইনে বললে কি, এটা বাই অ্যাপেন্ডিকুলার আর্টারি, ব্রাঞ্চ অফ ইলিওকোলিক আর্টারি। কিন্তু এটা একটু ডিটেলসে পড়তে হবে। ইট পাসেস বিহাইন্ড দ্য আইলিয়াম, provides a recurrent branch towards the base where it anastomoses with the posterior cecal artery.
এটা এভাবে করে সাপ্লাই হচ্ছে। বইতে একটা সুন্দর ছবি আছে, ওটা দেখে নিও। আমি নেট থেকে যতটুকু সম্ভব ছবি দেয়া যায় আমি দিয়েছি, বাট সবচেয়ে ভালো হচ্ছে তোমরা যেহেতু দত্ত বই সবাই আমরা মানে ফলো করি, সো দত্তটাই ফলো করবে। যে ইলিওকোলিক আর্টারির একটা ব্রাঞ্চ, অ্যাপেন্ডিকুলার আর্টারি হচ্ছে এই অ্যাপেন্ডিক্সকে সাপ্লাই দিচ্ছে, আর এটা বেজের কাছে গিয়ে আরেকটা রিকারেন্ট ব্রাঞ্চের সাথে এসে অ্যানাস্টোমোসিস হচ্ছে পোস্টেরিয়র সিকালের সাথে। এবং এটার ভেনাস ড্রেনেজ কি সেম অ্যাজ মানে কোরেসপন্ডিং আর্টারির সাথে গিয়ে সুপিরিয়র মেসেন্ট্রিক ভেনে গিয়ে ড্রেইন করবে। এবং নার্ভ সাপ্লাই কি প্যারাসিম্পাথেটিক ফ্রম ভেগাস নার্ভ অ্যান্ড সিম্পাথেটিক ফ্রম দ্য সুপিরিয়র মেসেন্ট্রিক প্লেক্সাস ফ্রম থোরাসিক 10 সেগমেন্ট। এবং এই থোরাসিক 10 সেগমেন্টের একটা ইম্পর্টেন্স আছে, যে থোরাসিক 10 সেগমেন্ট যেহেতু এটা থোরাসিক 10 সেগমেন্টে থাকে, এ কারণে অনেক সময় তোমার অ্যাপেন্ডিক্সের যে পেইনটা ফিল হয়, মানে অ্যাপেন্ডিক্সের যে পেইনটা, সেটা অনেক সময় আম্বেলিকাল রিজিয়নে ফিল হয়। এবং অনেক হ্যাঁ অনেক ক্ষেত্রেই এটা ওখানে ফিল হবে। এই তো কোয়েশ্চেনটা আসলে এভাবে না সেভাবে আসতে পারে যে আম্বেলিকাল রিজিয়নে অ্যাপেন্ডিক্সের পেইন কেন ফিল হয়, ডিউ টু দিস thoracic 10 segment. ওকে, সো নাও এই যে যেটা আমরা এতক্ষণ ধরে বলছি যে অ্যাপেন্ডিক্স কেন এত ইম্পর্টেন্ট, ডিউ টু অ্যাপেন্ডিসাইটিস। সো অ্যাপেন্ডিসাইটিস যখনই কোনো কিছুর সাথে আইটিস যোগ হবে, দ্যাট মিনস সেখানে হচ্ছে ইনফ্ল্যামেশন হয়েছে। যেহেতু অ্যাপেন্ডিসাইটিস, দ্যাট মিনস ইনফ্ল্যামেশন অফ দ্য অ্যাপেন্ডিক্স। এরকম অনেক আইটিস যুক্ত হবে। একটা মজার তার একটা মজার কথা বলে নেই, সেটা হচ্ছে এখন ধরো আইটিস তোমাদেরকে আমি বললাম যে হ্যাঁ তোমাদের মাথায় ঠিক হলো যে হ্যাঁ ম্যাডাম বলছে যে আইটিস যুক্ত হচ্ছে সব জায়গায়, তার মানে ইনফ্ল্যামেশন হলে আইটিস যুক্ত হবে। এই কারণে তোমরা আবার মনে করো না যে লিভারের সাথে আইটিস যুক্ত করে লিভারাইটিস বলে দিব, তাহলে কিন্তু হবে না। কারণ লিভারাইটিস বলে কোনো শব্দ নাই ওখানে, কিন্তু যদি ইনফ্ল্যামেশন হয় সেটাকে আমরা বলবো হেপাটাইটিস। ওকে, এখন এই গল্পগুলোর পিছনে কারণ কি, সেটা হচ্ছে আমি যখন আমরা মেডিকেলে পড়ছিলাম তখন এটা আসলে প্যাথোলজির কথা। প্যাথোলজিতে এখন আমার এক ব্যাচমেট ছিল যাকে স্যার কোয়েশ্চেন করছে যে এরকম ইনফ্ল্যামেশন হলে কি বলে, তো ওর মাথায় ছিল যে আইটিস সব সাথে আইটিস যুক্ত করা লাগে ইনফ্ল্যামেশনের সময়। সো স্যার যখন বলেছে যে আচ্ছা লিভারের ইনফ্ল্যামেশনকে কি বলে, ও সুন্দর করে বলে দিয়েছে হচ্ছে লিভারাইটিস। সো এই জন্যই বলছি যে আইটিস যুক্ত করা মানে যে সব কিছুর সাথে আইটিস যুক্ত করা যাবে তা না, আগে জানতে হবে আইটিসটা আসলে কোথায় হবে। লিভারাইটিস বলে কিছু নাই, হেপাটাইটিস হয়। লিভারেরটাকে আমরা সরি হেপাটিক বলি, সো হেপাটাইটিস। যাই হোক, এসব গল্প আসলে সামনাসামনি বলতে মজা, এরকম আমি একা বলছি আমি কোনো রিয়াকশন দেখতে পাচ্ছি না, সেটা কোনো মজা না। যাই হোক, সো এই যে একটা নতুন জিনিস যে ইনফ্ল্যামেশন যুক্ত হলে আমরা আইটিস যুক্ত করব ভিসারার নামের সাথে। সো যেহেতু এটা অ্যাপেন্ডিক্সের ভিসারা, সেহেতু ইনফ্ল্যামেশন অফ অ্যাপেন্ডিক্স মিনস অ্যাপেন্ডিসাইটিস। এখানে কিছু না, এটা মেইনলি ম্যানিফেস্ট করে হচ্ছে তোমার পেইন, তারপরে কিছু ভমিটিং থাকতে পারে, এবং যেহেতু ইনফ্ল্যামেশন সেহেতু ফিভার হচ্ছে একটা কমন ফিচার থাকবে। এবং একটু আগে যে বললাম যে পেইনটা ম্যাক্সিমাম টাইমে ফিল হয় হচ্ছে মেইনলি আম্বেলিকাল রিজিয়নে, দেন সেখান থেকে সেটা চলে আসে হচ্ছে রাইট সাইডে। এখন যদি কোনো নর্মাল যারা পেশেন্ট আসবে সে কিন্তু চিনে না যে কোথায় হচ্ছে বা কোন জায়গায়, সেটা হচ্ছে আমাদেরকে দেখে বুঝতে হবে যে এটা অ্যাবডোমিনের কোন রিজিয়নে হচ্ছে। এবং বেসিক্যালি পেইনটা মেইনলি ফিল হবে রাইট ইলিয়াক ফোসায়। এবং টেন্ডারনেসটা ফিল করি আমরা একটা পার্টিকুলার পয়েন্টে, ঠিক আছে, একটা পার্টিকুলার পয়েন্ট যাকে আমরা বলি হচ্ছে ম্যাকবার্নিস পয়েন্ট। আশা করি তোমরা এই যে ছবিটা যে দেখতে পাচ্ছ ডান দিকে, সেখানে ছবিতে তোমার আম্বেলিকাস মাঝখানে একটা পয়েন্ট পিক করা আছে, আর ওদিকে অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন যেটা হচ্ছে হিপ বোনে আছে, আই থিঙ্ক সবার মনে আছে। সো আম্বেলিকাস আর অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন এই দুইটার দেখো মিডিয়াল 2/3 এবং ল্যাটারাল 1/3 যে জাংশন, সেখানে কি আছে একটা রেড মার্ক। এই রেড মার্কটাই হচ্ছে ম্যাকবার্নিস পয়েন্ট বলি আমরা, ঠিক আছে।
এবং এই ম্যাকবার্নিস পয়েন্টে আমরা আসলে অ্যাপেন্ডিসাইটিসের পেইনটা ফিল করার ট্রাই করি। এখন যেহেতু শুধু মানে বললাম পড়লাম, তা মানে অ্যানাটমিক্যাল বইয়ের ভাষা বললাম, তাহলে কি হয় আসলে আমাদের পড়াটা মনে থাকে না। এখন হচ্ছে যেটা আমি ইউজুয়ালি বলি বা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, যে আমি যখন ইন্টার্ন ছিলাম তখন আমার সৌভাগ্য হয়েছে একটা অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করার, উইথ দ্য হেল্প অফ আমার যে স্যার ছিলেন। সো আমাদের মোটামুটি সবারই সৌভাগ্য হয়েছে, যেহেতু অনেক পেশেন্ট। সো এই সৌভাগ্যটা আমাদের মোটামুটি সবার হয়েছে। যাই হোক, তো অ্যাপেন্ডিক্স চেনার উপায় কি, বা তুমি ইজিলি কিভাবে করে বুঝতে পারবা, বিকজ এটা খুবই ইজিয়ার চেনা। তো অ্যাপেন্ডিক্সের অ্যাকচুয়ালি কোনো ফর্মাল ইনভেস্টিগেশন নাই যেটা করে আসলে বলতে পারবা যে হ্যাঁ এটা অ্যাপেন্ডিক্স। এটার মেইন যে জিনিসটা সেটা হচ্ছে হিস্ট্রি, আর পেশেন্টের হচ্ছে এই যে পেশেন্টের মানে এক্সামিনেশন, এটার মাধ্যমে মেনলি বোঝা যায়। টেস্ট করি আমরা বেসিক্যালি শিওর হওয়ার জন্য যে তার আদার কোনো কিছু যাতে না থেকে থাকে। ওকে, সো নর্মালি যখন পেশেন্ট আসে, পেশেন্ট এসে তোমাকে বলবে যে হ্যাঁ আমার তো আসলে পেটে ব্যথা, কোথায় ব্যথা, তখন আমাদেরকে জিজ্ঞেস করতে হবে যে হ্যাঁ কোথায় ব্যথা, কারণ পেট বলতে তো অ্যাকচুয়ালি আমরা অনেক বড় জায়গা বুঝি, অ্যাবডোমিনে, রাইট? 9টা রিজিয়ন আছে, কোন জায়গাটা। সো ওরা তোমাকে দেখাবে, যে বলবে ঠিক এভাবে করে। অলমোস্ট ম্যাক্সিমাম ক্ষেত্রেই যদি না ব্রাস্ট হয়ে যায়, সবাই মোটামুটি এটাই বলবে যে পেটের মাঝখানে ব্যথা ছিল, নাভির এখানে, তারপরে ব্যথাটা আস্তে আস্তে ডান দিকে চলে গেছে। তখন আমাদের যে কোয়েশ্চেনটা থাকে, বলতে হয় যে একটা আঙ্গুল দিয়ে দেখান। সাধারণত অ্যাপেন্ডিক্সের ব্যথা যাদের, তারা হচ্ছে একটা আঙ্গুল দিয়ে দেখাতে পারে, এবং এই একটা আঙ্গুল যেন কোথায় দিবে, এই যে আমরা ম্যাকবার্নিস পয়েন্টটা পড়েছি এখানে। সো যেহেতু আমাদের আইডিয়া আছে যে ম্যাকবার্নিস পয়েন্ট হচ্ছে আম্বিলিকাস অ্যান্ড অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, এই দুটার মিডল 2/3 আর ল্যাটারাল 1/3 যে জাংশন, সেই জাংশনে হয়। সো ঠিক ওই জাংশনের কাছাকাছি বরাবরই তোমাকে দেখাবে, বা অ্যাপ্রক্সিমেটলি ওই জায়গায় দেখাবে। দেন আমাদের কাজ হচ্ছে ওই জায়গাটা বরাবর একটা আঙ্গুল দিয়ে, বুড়ো আঙ্গুল দিয়ে জাস্ট জোরে একটা চাপ দিয়ে ছেড়ে দেয়া। এবং যখন তুমি জোরে একটা চাপ দিবা, তখনই পেশেন্টটা ব্যথায় ব্যথায় চিৎকার করে উঠবে। সো অলমোস্ট দিস ইজ ওয়ান অফ দ্য মেইন ফিচার অফ আইডেন্টিফাইং যে হ্যাঁ এটা হচ্ছে মোস্ট লাইকলি আ কেস অফ অ্যাপেন্ডিসাইটিস। দেন আমরা কিছু টেস্ট করি, জাস্ট ব্লাড টেস্ট করি শিওর হওয়ার জন্য, একটা আলট্রাসোনোগ্রাফি করি, কেন যাতে দেখতে পাই যে না হ্যাঁ ওর অন্য কোনো অন্য জায়গায় কোনো সমস্যা নেই। মোটামুটি আমরা ম্যাক্সিমাম টাইমে কিন্তু অ্যাপেন্ডিসাইটিস মোটামুটি এই হিস্ট্রি আর এই যে এই টেস্টটা করে বুঝে ফেলি। সো ইউজুয়ালি একটা মানে দেখে স্টুডেন্টদের ফেশিয়াল এক্সপ্রেশন দেখে আমি বুঝতে পারি যে আচ্ছা ওরা কি এটা শোনার পর কতখানি মজা পেলো, যেহেতু এখন সেই অপশনটা নাই। সো যাই হোক, আই হোপ যে তোমাদের কিছু হলেও মানে ইন্টারেস্ট লাগছে, কারণ গল্প করে অনেক কিছু বললে সেটা আসলে আমাদের মাথায় অনেক বেশি থাকে, এই কারণে। সো আর বেশি বাকি নাই আমাদের, অল্পই আছে। তো আমরা সিকাম পড়ে ফেলছি, অ্যাপেন্ডিক্স পড়ে ফেলছি, এখন আছে আমাদের কোলন। এই কোলন থেকে আসলে পড়ার মতো তেমন কিছু নাই, এক্সেপ্ট সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস আছে যেটা আমি একটু পরে যাচ্ছি। সরি। সো আসি কোলনে কি কি আছে। আমরা কোলন পড়েছি হচ্ছে অ্যাসেন্ডিং কোলন, দেন ট্রানভার্স কোলন, দেন ডিসেন্ডিং কোলন, দেন সিগময়েড কোলন। এবং সবগুলোর লেন্থই লাগবে। লাইক অ্যাসেন্ডিং হচ্ছে, দেখো ছবিগুলোতেও কিন্তু কোলনগুলো ঠিক এভাবে করে সাজানো হচ্ছে অ্যাকর্ডিং টু দেয়ার লেন্থ। সো অ্যাসেন্ডিং কোলন ইজ অ্যাবাউট 15 সেন্টিমিটার। এটা কোত্থেকে শুরু হচ্ছে, এটা এক্সটেন্স আপওয়ার্ড অ্যাজ দ্য কন্টিনিউশন অফ দ্য সিকাম। সিকাম থেকে শুরু হচ্ছে ফ্রম দ্য ট্রান্সটিউবুলার প্লেন টু দ্য রাইট কোলিক ফ্লেক্সার গিয়ে শেষ হচ্ছে। দেন বিশাল বড় ট্রানভার্স কোলন, সেটা হচ্ছে 50 সেন্টিমিটার, সেটা হচ্ছে এক্সটেন্ড করবে রাইট কোলিক ফ্লেক্সার টু দ্য লেফট কোলিক ফ্লেক্সার, এক্সট্রিমলি সরি। দেন ডিসেন্ডিং কোলন, সেটা হচ্ছে 25 সেন্টিমিটার, সেটা হচ্ছে এক্সটেন্ড করে ফ্রম লেফট কোলিক ফ্লেক্সার টু দ্য pelvic brim পর্যন্ত, and then sigmoid colon which is 40 centimeter and it extend করে pelvic brim to rectosigmoid junction which is at the level of sorry not cervical, sacral 3 vertebrae. Okay,
সো এই লেন্থ এবং বেসিক্যালি ইম্পর্টেন্ট এগুলার তোমার কোনটা কোথায় গিয়ে শেষ হচ্ছে বা শুরু হচ্ছে, এক্সটেনশন গুলা জাস্ট জানা ভালো, ইম্পর্টেন্ট। এখন আসি এখানের ইম্পর্টেন্ট হচ্ছে ট্রানভার্স কোলন ইম্পর্টেন্ট। এবং কেন ইম্পর্টেন্ট, এখানে দুটা কোলিক ফ্লেক্সার আমরা বলেছি, ওয়ান ইজ দ্য রাইট কোলিক ফ্লেক্সার অ্যান্ড ওয়ান ইজ দ্য লেফট কোলিক ফ্লেক্সার। কেন এই দুটো ইম্পর্টেন্ট, কারণ আমরা যখন অ্যানাটমিক্যাল পজিশনে ধরবো তখন আমাদের জানতে হবে যে রাইট কোলিক ফ্লেক্সারটা অ্যাকচুয়ালি কোথায়, লেফটটা কোথায়, বিকজ সেই দুটা পজিশন বরাবর আমরা কিন্তু আমাদের হাতে বা বিসিটারটাকে অ্যানাটমিক্যাল পজিশনে ধরতে হবে। সো রাইট কোলিক ফ্লেক্সার ইজ দ্য জাংশন বিটুইন, দেখতেই পাচ্ছ যে অ্যাসেন্ডিং কোলন অ্যান্ড ডিসেন্ডিং কোলন এখানে, এবং এটা কোথায়, এটা হচ্ছে রিপ্রেজেন্টেড বাই আ পয়েন্ট অ্যাবাউট 2.5 সেন্টিমিটার বিলো দ্য ট্রান্সপাইলোরিক প্লেন। আমাদের যে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল সেখানে দুইটা প্লেন থাকে, একটা হচ্ছে ট্রান্সপাইলোরিক প্লেন, একটা হচ্ছে ট্রান্সটিউবুলার প্লেন। সো ট্রান্সটিউবুলার যে প্লেনটা তার থেকে 2.5 সেন্টিমিটার বিলোতে থাকে হচ্ছে এই রাইট কোলিক ফ্লেক্সারটা। অ্যান্ড লেফট কোলিক ফ্লেক্সার সেটা জাংশন বিটুইন, দেখতেই পারছো যে এই যে ট্রান্সভার্স কোলন অ্যান্ড ডিসেন্ডিং কোলনের হচ্ছে জাংশন, এবং এটা হচ্ছে রিপ্রেজেন্ট বাই আ পয়েন্ট উইচ ইজ অ্যাবাউট 2.5 সেন্টিমিটার অ্যাবভ দ্য ট্রান্সপাইলোরিক প্লেন। সো বেসিক্যালি খুবই ইজি, রাইট কোলিক ফ্লেক্সারটা ট্রান্সপাইলোরিক পাইলন ট্রান্সপাইলোরিক প্লেন থেকে 2.5 সেন্টিমিটার নিচে থাকবে, এবং লেফটটা থাকবে হচ্ছে 2.5 সেন্টিমিটার উপরে। এবং এই দুইটা জায়গা আমাদেরকে ভিসাটা এভাবে করে এই দুটো জায়গায় পয়েন্ট করে ধরতে হবে, এই বরাবর যে রাইট সাইডটা একটু নিচে, লেফট সাইডটা একটু উপরে। এবং দেন তোমার সব কয়টা যে কোলন আছে ওগুলাকে তোমাদের লেন্থ ওয়াইজ করে করে সাজায় ধরতে হবে অ্যানাটমিক্যাল পজিশন। এটাই হচ্ছে মেন অ্যানাটমিক্যাল পজিশন। এই ভিসেরাতে তোমার আগেই বলছি যে স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, এগুলোর ভিসেরা ধরাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এগুলার ভিসেরাতে কোয়েশ্চেন অনেক কম, মানে ভিসেরা দেখে দেখে কোয়েশ্চেন করার কম, কারণ ভিসেরাতে তেমন কিছু দেখা যায় না দু একটা জিনিস ছাড়া। মেইন হচ্ছে কিন্তু ধরা, এবং তুমি যখন অ্যানাটমিক্যালি ধরবা তারপরেই সেখান থেকে কোয়েশ্চেন তোমার হচ্ছে আস্তে আস্তে কোয়েশ্চেনের দিকে যাবে। যাই হোক, এখন আসি সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট অফ লার্জ ইন্টেস্টাইন, মানে এনাদার ইম্পর্টেন্ট পার্ট। এতক্ষণ অনেক কয়েকটা বলেছি, অ্যাপেন্ডিক্স একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ছিল, দেন হচ্ছে কার্ডিনাল ফিচার্স ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ছিল, অ্যান্ড এটা হচ্ছে ওয়ান অফ দ্য another most important portion, that is the junction or the importance of right 2/3 and left 1/3 of the transverse colon. Okay, আমরা ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ড থেকে পড়ে আসছিলাম, তোমাদের মনে আছে কিনা, ফোরগার্ড, মিডগার্ড। সো লাস্ট পড়েছি আমরা হচ্ছে ডিডোনামের মধ্যে, যে ডিডোনামের সেকেন্ড পার্টে কোথায় অ্যাম্পুলা অফ ব্যাটার বরাবর এসে তোমার কি হয়, ফোরগার্ড শেষ হয় এবং মিডগার্ড শুরু হচ্ছে। তারপরে কিন্তু আমরা আর কোথাও আর গাট নিয়ে পড়ি নাই। সো এই যে এই ট্রানভার্স কোলনের যে রাইট 2/3 অ্যান্ড লেফট 1/3, এখানে এসে তোমার ডেভেলপমেন্টালি আরেকটা ডিফারেন্স হয়, সেটা হচ্ছে মিড গার্ড শেষ হচ্ছে এবং হাইন্ড গার্ড শুরু হচ্ছে। সো দ্যাটস ওয়াই এই দুই বরাবর তোমার আর্টারি সাপ্লাই, ভেনাস ড্রেনেজ, লিমফ্যাটিক ড্রেনেজ এবং নার্ভ সাপ্লাইয়ের ডিফারেন্স হয়। এই জন্য এই পার্টটা ভেরি ইম্পর্টেন্ট, এটা অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর ভাইভা, এবং এই জন্য এটা ভালোভাবে পড়তে হবে, কারণ এসে তোমার এই রাইট 2/3 এক রকমের সাপ্লাই, লেফট 1/3 আরেক রকমের সাপ্লাই, ডিউ টু দ্য ডেভেলপমেন্টাল ডিফারেন্সের। কারণ রাইট 2/3 পর্যন্ত মিড গার্ড থাকে এবং তারপর থেকে এটা হাইন্ড গার্ড শুরু হয়ে যাচ্ছে। সো এখন দেখো, আসো যে আর্টারি সাপ্লাই যদি দেখি, রাইট 2/3 পর্যন্ত সাপ্লাই করবে হচ্ছে ব্রাঞ্চেস অফ মিডল কোলিক আর্টারি, যেটা হচ্ছে ব্রাঞ্চ অফ সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি থেকে আসবে। কারণ আমরা জেনে আসছি যে মেইনলি মিড গার্ড সাপ্লাই দেয় হচ্ছে সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি। তাহলে লেফট 1/3 বাই লেফট কোলিক আর্টারি বা হাইন্ড গার্ড সাপ্লাই দেয় অ্যাকচুয়ালি ইনফিরিয়র মেসেন্ট্রিক আর্টারি। সো আর্টারি সাপ্লাই দেখো ডিফারেন্ট দুই পাশে। দেন আসি ভেনাস ড্রেনেজ। ভেনাস ড্রেনেজ সেম অ্যাজ ইজি, যেই আর্টারি থেকে মানে তোমার আর্টারি সাপ্লাই হচ্ছে সেম নেইমের হচ্ছে গিয়ে ভেনে গিয়ে ড্রেন করবে। লাইক রাইট 2/3 হবে সুপিরিয়র মেসেন্ট্রিক ভেনে ড্রেন করবে এবং লেফট 1/3 করবে হচ্ছে ইনফিরিয়র মেসেন্ট্রিক ভেনে। তারপরে আসি হচ্ছে লিমফ্যাটিক ড্রেনেজ। লিমফ্যাটিক ড্রেনেজ দেখো, রাইট 2/3 superior mesenteric lymph node and left 1/3 by
সরি ইনফিরিয়র মেসেন্ট্রিক লিম্ফ নোডসে। এবং আসি নার্ভ সাপ্লাই। বেসিক্যালি সবচেয়ে বেশি জিজ্ঞেস করা হয় হচ্ছে কি নার্ভ সাপ্লাইটা, কারণ যেহেতু এটা দেখা যায় যে ম্যাক্সিমাম স্টুডেন্ট একটু গুলাই ফেলে, সো এটা মনে রাখতে হবে। আসলে সবচেয়ে বেস্ট হয় তোমরা যদি একটা চার্ট বানাই ফেলো। আই থিঙ্ক এই চার্টটা পড়ানোর কথা যখন তোমাদেরকে ওই ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ড থেকে পড়ানো হয়, আমি জানি না। সো আমরা ওভাবে করে পড়েছিলাম। ওই চার্টটা পড়ে রাখলে অ্যাটলিস্ট মেইন সাপ্লাই সোর্সটা আর কি মনে থাকবে, কখনো এটা ভুলা হয় না। যাই হোক, সো রাইট টু থার্ডের নার্ভ সাপ্লাই যদি দেখি, সিম্প্যাথেটিক দিবে হচ্ছে সুপিরিয়র মেসেন্ট্রিক প্লেক্সাস, যেটা হচ্ছে থোরাসিক 12 থেকে লাম্বার 1, এবং প্যারাসিম্প্যাথেটিক বাই ভেগাস নার্ভ। অ্যান্ড হাইন গার্ড থেকে যেটা আসে মানে লেফট 1/3, সেটা হচ্ছে লেফট 1/3 সিম্প্যাথেটিক বাই সুপিরিয়র হাইপোগ্যাস্ট্রিক প্লেক্সাস। ওকে, সুপিরিয়র হাইপোগ্যাস্ট্রিক প্লেক্সাস যেটা হচ্ছে লাম্বার 1 অ্যান্ড লাম্বার 2 থেকে আসে, এবং প্যারাসিম্প্যাথেটিক আসে পেলভিক স্প্ল্যানচিনিক নার্ভ থেকে, যেটা হচ্ছে স্যাক্রাল 1, 2 অ্যান্ড 3। সো এই যে ইম্পর্টেন্স অফ রাইট 2/3 অ্যান্ড লেফট 1/3 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল ইম্পর্টেন্ট কেন? ডিউ টু ডেভেলপমেন্টাল ডিফারেন্স হয়ে যাচ্ছে। রাইট 2/3 তোমার মিড গার্ড থেকে আসে, লেফট 1/3 আসে হচ্ছে হাইন্ড গার্ড থেকে। সো দ্যাটস ওয়াই আর্টারি, ভেনাস ড্রেনেজ, লিমফ্যাটিক ড্রেনেজ এবং নার্ভ সাপ্লাই রাইট 2/3 একরকম, লেফট 1/3 একরকম। সো এই বেসিক্যালি আজকের ক্লাস। আমি এখানে কোনো হিস্টোলজিক্যাল স্লাইড বা হিস্টোলজিক্যাল পোর্শন রাখিনি, কারণ হিস্টোলজিক্যাল পোর্শনের তেমন কিছু নাই। একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে অলমোস্ট সবগুলোর হিস্টোলজিক্যাল স্ট্রাকচার যে চারটা আমরা পড়েছি সেটা সেরকমই। যখন তোমাদের হিস্টোলজিক্যাল স্লাইড, আমি জানি না কলেজে কিভাবে করে পড়ানো হচ্ছে বা পড়াবে, যখন দেখবা তখন দেখবা যে সিকাম একরকম দেখতে, মানে ওটা আলাদা করে বলবে। সো সেটা আসলে এখানে আমি আনি নাই এ কারণে, কারণ আমি যত এখানে বলি না কেন, যতক্ষণ পর্যন্ত নিজের চোখে আর কি স্লাইডটা দেখা যায় বা পড়া যায়, তত ভালো মাথায় সেট করে না আর কি, মাথায় ঢুকে না। কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি বলতে চাই, যেটা হচ্ছে গিয়ে জিজ্ঞেস করে, আই থিঙ্ক সেটা হচ্ছে এই যে অ্যাবডোমিনাল টনসিল কাকে বলে। সো অ্যাপেন্ডিক্সের সাবমিউকাস কোটে অনেক লিমফ্যাটিক ফলিকলস থাকে, ঠিক আছে? এই কারণে অ্যাপেন্ডিক্সকে অ্যাবডোমিনাল টনসিল বলে। এটা হিস্টোলজি ছাড়াও এটা ভাইভাতেও অনেক সময় কোয়েশ্চেনটা করা হয়ে থাকে। সো দ্যাটস ওয়াই এটা আমি এখানে লিখছি, বিকজ যেটা জিজ্ঞেস করে ভাইভাতে, এবং অনেক সময় হঠাৎ করে জিজ্ঞেস করলে বলতে পারে না। সো এটা মাথায় থাকা ভালো যে অ্যাবডোমিনাল টনসিল কাকে বলে। সো এটা বলা হয় হচ্ছে যে অ্যাপেন্ডিক্সের সাবমিউকাস কোট আছে, সেই সাবমিউকাস কোটে, অ্যাপেন্ডিক্সকে বলা হয় কেন? কারণ অ্যাপেন্ডিক্সের সাবমিউকাস কোটে প্রচুর লিমফ্যাটিক ফলিকলস থাকে, দ্যাটস ওয়াই। সো এই হচ্ছে আজকে আমাদের লার্জ ইন্টেস্টাইন, যেটার মধ্যে আসলে আমি বললাম বলে, আমি আগে বলছি যে লার্জ ইন্টেস্টাইন বেসিক্যালি খুব একটা কঠিন কিছু না, খুবই ইজি। আমাদের ফার্স্টে জানতে হবে যে লার্জ ইন্টেস্টাইন কি কি পার্ট আছে। সিকাম, অ্যাপেন্ডিক্স, দেন অ্যাসেন্ডিং কোলন, দেন ট্রানভার্স কোলন, দেন ডিসেন্ডিং কোলন, দেন সিগময়েড কোলন, দেন রেকটাম অ্যান্ড অ্যানাল ক্যানাল। রেকটাম অ্যান্ড অ্যানাল ক্যানাল বেসিক্যালি আরেকটা আইটেমের পার্ট, সো এই কারণে ওটাকে আমি আলাদা রেখেছি, একসাথে বলিনি। আর একসাথে বলতে গেলে দেখা যাবে যে হজবরল হয়ে যাবে, কিছুই মনে থাকবে না। এখন এই পার্টগুলোর কোনটা লেন্থ কতটুকু ইম্পর্টেন্ট আগেই বলছি। কেন ইম্পর্টেন্ট আমাদের জানতে হবে? ডিউ টু অ্যানাটমিক্যাল পজিশনে ধরার জন্য। মনে রাখবা, যখন তুমি প্রপার অ্যানাটমিক্যাল পজিশনে ধরবা যে কোনো ভিসেরা, মানে সত্যি যে কোনো ভিসেরা, তখন তোমাকে অ্যাবডোমিনাল রিজিয়ন কোনটা, এসব কোয়েশ্চেন কম করা হবে। আমরা আসলে মনে করি যে হ্যাঁ, আমাকে খালি রিজিয়ন জিজ্ঞেস করলো, আমাকেই লেন্থ জিজ্ঞেস করলো, আর কাউকে জিজ্ঞেস করলো না। আসলে ব্যাপারটা এরকম না। যখন আমরা ভুলভাবে ভিসাটাকে ধরি, তখন অ্যাকচুয়ালি তোমাকে কারেক্ট করার জন্য এই কোয়েশ্চেনগুলো করা হয়ে থাকে। সো তুমি যদি লেন্থ ওয়াইজ প্রপারলি ফার্স্টেই ধরে ফেলো অ্যান্ড প্রপার অ্যানাটমি ধরে ফেলো, তোমাকে কিন্তু লেন্থ জিজ্ঞেস করার চান্স কম। করতে পারে, করবে না এমন না, বাট করার চান্স কম। কিন্তু যখনই দেখা যায় যে লেন্থটা উল্টাপাল্টা ধরা হয়, জাস্ট লাইক ধরো ট্রানভার্স কোণটা ছোট ধরে ফেললা, আর ডিসেন্ডিং কোণ ধরো অনেক বড় ধরে ফেললা, তখনই একটা কোয়েশ্চেন আসবে যে সে তো ও তো ভুল ধরছে। তখনই কোয়েশ্চেন আসবে, আচ্ছা ঠিক আছে বলো তো লেন্থ কি।
সো দ্যাটস ওয়াই এগুলা ইম্পর্টেন্ট। সো দেন সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের পরেই চলে আসবে যে লার্জ ইন্টেস্টাইন যে ধরলা ঠিক আছে, এর কার্ডিনাল ফিচার্স কি কি। সো সুন্দর করে বলে ফেলবা যে 3টা টেনিয়া কোলাই, দেন অ্যাপেন্ডিক্স এপিপ্লোইকা, দেন কি হস্ট্রেশন অর স্যাকুলেশন। এবং দেন কোয়েশ্চেন করবে ভিতর থেকে যে আচ্ছা তুমি যেটা বললা টেনিয়া কোলাই জিনিসটা কি, দেখাও তো এখানে দেখা যাচ্ছে কিনা, অ্যাপেন্ডিক্স এপিপ্লোইকা কি, স্যাকুলেশন হস্ট্রেশন কি। ইউজুয়ালি এই 3টা মানে এখন ডিপেন্ড করবে ভিসেরাটা কেমন, কত দিনের পুরানো বা কতখানি ভালো তার উপর। ইউজুয়ালি টেনিয়া কোলাই মোটামুটি সব রিসার্চে দেখা যায়, আর বাকি দুটা ডিপেন্ড করবে, স্যাকুলেশন হস্টেশন তাও বোঝা যায়, আর অ্যাপেন্ডিক্স এপিপ্লোইকা অনেক সময় ভিসারের উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি। সো আমি হোপ তোমাদেরকে দেখালে তোমাদের কনসেপশন আরো ক্লিয়ার হবে। দেন আমরা কি পড়লাম, আমরা পড়লাম হচ্ছে লার্জ ইন্টেস্টাইন আর স্মল ইন্টেস্টাইনের বেসিক কিছু পার্থক্য। এটা আসলে দুটো যখন পড়বা তখন নিজেই ইজিলি পার্থক্যগুলো বলতে পারবা, মানে ইটস নট দ্যাট হার্ড। দেন আমরা ইন্ডিভিজুয়াল চলে গেলাম, যে আমরা সিকামে একটু জানলাম, আমরা অ্যাপেন্ডিক্স পড়লাম। অ্যাপেন্ডিক্স এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ অ্যাপেন্ডিক্সের একটা ক্লিনিক্যাল পার্ট আছে যেটা হচ্ছে অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, অ্যাপেন্ডিসাইটিস। এবং ইম্পর্টেন্ট কেন, বিকজ এটা অনেক কমন। এটা ইনফ্লামেশন অফ অ্যাপেন্ডিক্স, যাকে আমরা অ্যাপেন্ডিসাইটিস বলছি, এটা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম বলতে অনেকেরই হয়ে থাকে এবং খুব কমনলি পাওয়া যায়, এবং আসলে তেমন কিছু ব্যাপার না। সো দ্যাটস ওয়াই অ্যাপেন্ডিক্সের একটা আলাদা গুরুত্ব আছে। এখান থেকে কোয়েশ্চেন করে যেটা কোথায় থাকে, রিজিয়নটা কেন রাইট ইলিয়াক ফোসার, কারণ এখানে তোমার হচ্ছে ম্যাকবার্নিস পয়েন্টটা বেসিক্যালি ওখানেই পড়ছে, ওখানে আমরা পেইন দেখি, ওখানে তার পেইন ফিল হয়। সো এরকম কিছু কোয়েশ্চেন করবে, যে কারণে গল্পগুলা বলা যাতে মনে থাকে। ওটা আসলে গল্প ছিল না, এটা হচ্ছে আমার ডুয়েল লাইফ মানে আমার নিজের ইন্টার্ন কালের স্টোরি ছিল। এনিওয়ে, দেন তোমার আর কি কোয়েশ্চেন, অ্যাপেন্ডিক্স গেল, তারপর পড়লাম আমরা জাস্ট কোন কোলনটা এক্সটেনশন কতটুকু লেন্থের পাশাপাশি, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট আরেকটা জিনিস বললাম, সেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ রাইট টু থার্ড অ্যান্ড লেফট ওয়ান থার্ড অফ দ্য ট্রান্সভার্স কোলন। সো কেন ডেভেলপমেন্টালি ডিফারেন্স থাকে, একটা মিড গার্ড থেকে আসে, একটা হাইন্ড গার্ড থেকে আসে। সো সবকিছু ডিফারেন্স, রাইট টু থার্ডে একরকম, লেফট ওয়ান থার্ডে একরকম। সো এই কারণে এত ইম্পর্টেন্ট। সো আজকে তাহলে এই পর্যন্ত। থ্যাংক ইউ। আজকে আমার অনেক সমস্যা হয়েছে, কারণ আমার গলা খুসখুস করছে এবং ঠান্ডা দেখে আমি অনেকবার কাশি দিচ্ছি, অ্যান্ড আই নো ইটস আ বিট ডিস্ট্রাক্টিং, বাট যাই হোক, থ্যাংক ইউ তোমাদেরকে শোনার জন্য। অ্যান্ড আই হোপ আমি তোমাদেরকে যতটুকু সম্ভব লার্জ ইন্টেস্টাইন সম্পর্কে এভাবে অনলাইনে বলতে পেরেছি, অ্যান্ড তোমরা কিছু, আই হোপ তোমরা বুঝতে পেরেছো। সো আজকে তাহলে এই পর্যন্ত আমরা ক্লাস নিচ্ছি। থ্যাংক ইউ সবাইকে ধৈর্য ধরে শোনার জন্য।